আজকের দিনেই শুরু ইতিহাসের বাঁক বদলে দেয়া জুলাই আন্দোলন। কোটা সংস্কারের দাবি ধীরে ধীরে রূপ নেয় স্বৈরাচার বিরোধী সংগ্রামে। বিশাল একটা সংখ্যক উপস্থিতি আমরা এক জুলাই দেখতে পাই, যেটা আমাদের এই উপস্থিতিটা আমাদের সাহস স্পৃহা অনেক বেশি বাড়িয়ে দেয়। যেহেতু আমরা একটা বিরাজনীতিকরণের একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভাষাগত দিকটা, টার্মিনোলজি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসব্যাপী আয়োজন শুরু। শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন, রংপুরের উদ্দেশ্যে এনসিপির পদযাত্রা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোন। সংস্কার শেষে আগামী বছর শুরুর দিকেই নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নতুন অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ। করজাল বাড়ানো ও ব্যবসার অনিশ্চয়তাকে প্রতিবন্ধকতা বলছেন সংশ্লিষ্টরা। রাঙামাটি পাহাড়ি অঞ্চলে বেহাল স্বাস্থ্যসেবা, জনবল সংকটে জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের আশ্বাস। সংকট আছে, নার্স সংকট আছে, আয়া নাই, ওয়ার্ড বয় একটা আর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি শুধু দুইটা। আমরা শুধুমাত্র 4 জন সিনিয়র স্টাফ নার্স নিয়ে কাজ করছি। যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা আশা করছি যে এটা অচিরেই সংকটটা কেটে যাবে। ইসরায়েলে F-35 এর যন্ত্রাংশ রফতানিকে বৈধ বলল ব্রিটিশ হাইকোর্ট। স্বস্তিতে স্টারমার সরকার। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। আমরা সবাই এখন জানি 36 জুলাই মানে কি, কিন্তু 365 দিন আগে যখন জুলাই শুরু হয়েছিল, তখন হয়তো কেউ ভাবতেও পারেনি অবাক বিস্ময়ে বদলে যাবে দেশের ইতিহাসের বাঁক। ছাত্র জনতার দাপটে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন প্রবল পরাক্রম শেখ হাসিনা। আন্দোলনের গতি প্রকৃতি কিভাবে মোড় নিয়েছে প্রতিদিন, আজ শুরুর দিনটির কথা তুলে ধরছেন সহকর্মী আহমদ রেজা। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে অরাজনৈতিক ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের কর্মসূচি, যা ধীরে ধীরে পরিণত হয় শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে। প্রায় শুরু থেকেই সকল সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রচার করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠে যমুনা টেলিভিশন। দর্শক, আজ জানাতে চাই প্রথম দিনের সেই জুলাইয়ের সারসংক্ষেপ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে। 72 সাল থেকে চলে আসা বৈষম্যমূলক পদ্ধতি সংস্কার চেয়ে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করা হয় চাকরি প্রত্যাশী ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে। লাগাতার আন্দোলনে ক্ষুব্ধ ও বাধ্য হয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 46 বছরের কোটা ব্যবস্থা বাতিল করে দেন শেখ হাসিনা। কোটা বাতিলের কয়েক বছর যেতে না যেতেই দুষ্টু বুদ্ধি মাথায় আসে তখনকার সরকারের। 24 সালের 5 জুন আবার বহাল করানো হয় আদালতের মাধ্যমে। এতে আবারও শুরু হয় তীব্র আন্দোলন। 30 জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। চলতে থাকে আন্দোলনের প্রস্তুতি। আমরা সহযোদ্ধারা মিলে প্ল্যান করলাম যে 5 জুনেই আমাদেরকে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। সবাই মিলে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। জুনের সময়টাতেই আসলে কয়েকদিন আন্দোলন হলো। কোরবানির ঈদের বন্ধ ক্যাম্পাসে হয়ে গেছে। ঠিক সেই সময়টাতে আমরা সিদ্ধান্ত নিলাম গোটা দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। সরকার কোটা বাতিলের পরিপত্র জারি করে। এটি পুনর্বহাল চেয়ে 1 জুলাই শুরু হয় ধারাবাহিক আন্দোলন। শিক্ষার্থীরা এক প্ল্যাটফর্মে গঠন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম দিন থেকেই তাদের সংবাদ প্রচারে গুরুত্ব দেয় যমুনা টেলিভিশন। মেধাবীরা হচ্ছে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। আমরা আগামী 3 এবং 4 জুলাই একত্রে এইটা রাজুবাদ করছে, সবাই একত্রে।
বৈষম্য বিরোধীর ব্যানারে গ্রন্থাগার থেকে মিছিল শুরু হয় বেলা 11টায়। রাজু ভাস্কর্যে জড়ো হয়ে আন্দোলন ও সমাবেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আহ্বান জানান 4 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার। 28 এবং 29 জুন আমরা প্ল্যানিং করে একটা নাম ঠিক করি যে আমাদের ব্যানারের নাম হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 1 জুলাই থেকে একটা বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করি। সেখান থেকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত যাই। সেখানে আমরা দাঁড়িয়ে আমরা 2-3 দিনের একটা কর্মসূচি দিই। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা আরিচা মহাসড়ক। এছাড়া জগন্নাথ, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু হয়। স্পষ্ট হতে থাকে তীব্রতার লক্ষণ। ওই টাইমে আমাদের একটা সুবিধা করেছিল যে শিক্ষকদের পেনশন যে স্কিম, ওই স্কিমটা বাতিল করার জন্য শিক্ষকরা আন্দোলন করছিল। ফলে যে শিক্ষার্থী যারা ছিল তারাও এই ক্লাস পরীক্ষার যে চাপ এটা ছিল না। ফলে বিশাল একটা সংখ্যক উপস্থিতি আমরা 1 জুলাই দেখতে পাই, যেটা আমাদের এই উপস্থিতিটা আমাদের সাহস, স্পৃহা অনেক বেশি বাড়িয়ে দেয়। যেহেতু আমরা একটা বিরাজনীতিকরণের একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছি, আন্দোলন বিমুখতা মানুষের মধ্যে ছিল। এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভাষাগত দিকটা, টার্মিনোলজি। সেক্ষেত্রে এই রাজনীতি বিমুখ যে মানুষগুলো রয়েছে তাদের ভাষাগত নতুনত্বটা আমরা সম্পৃক্ত করতে পারি। শিক্ষার্থীদের আন্দোলনে কিছুটা বাড়তি সুযোগ তৈরি করে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দেশের 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সর্বাত্মক কর্মবিরতির কারণে। রাজু ভাস্কর্যের এই জায়গা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। বিক্ষোভ প্রতিবাদে আহত নিহত হয়েছেন হাজারে হাজার, তবুও দমে যাননি। বিজয়ের বেশে উড়িয়েছেন বাংলাদেশ 2.0 এর পতাকা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সকল বাধা অতিক্রম করে জুলাই শহীদদের আত্মত্যাগকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল নয়, আপামর ছাত্র জনতার অভ্যুত্থান। জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বলন করেন ছাত্রদল। রাত 12টা শুরু হলো অভ্যুত্থানের মাস জুলাই। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমস্বরে আওয়াজ উঠল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপর নিভে গেল শহীদ মিনারের আলো, জ্বলল শত শত মোমবাতি। স্মরণ করা হলো জুলাইয়ের শহীদদের। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে শহীদ মিনারে এই আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। অংশ নেন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কানায় কানায় পূর্ণ পুরো শহীদ মিনার চত্বর। প্রথম প্রহরে অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। রাজপথ থেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবই ইনশাআল্লাহ। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে দলের নেতারা জানান, এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়, আপামর ছাত্র জনতার অভ্যুত্থান। সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান তাদের। একদিনে তারা এই আন্দোলন গড়ে তোলেনি, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদদের আত্মত্যাগকে স্মরণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে জন্য তারা জীবন দিয়েছে সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ঠেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও জানান সিনিয়র নেতারা। এই স্বাধীনতার পতাকা পথ করে উড্ডীন করে রাখবে জাতীয়তাবাদী ছাত্রদলের ছেলেরা। হাসিবুল করিম, বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আজ থেকে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর এই পদযাত্রা শুরু হবে। এর আগে গত রাতে রাজধানী বাংলা মোটর মোড় রংপুরের উদ্দেশ্যে রওনা করেন এনসিপির নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জুলাই গণ অভ্যুত্থান আমাদের জন্য শুধু একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক। এই 1 বছরে অনেক অর্জনের পাশাপাশি কিছু অপূর্ণতাও চ্যালেঞ্জও সামনে এসেছে। একটি ন্যায্য ও সমানাধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে ইতিহাসকে স্মরণ এবং জনগণকে সঙ্গে নিয়ে পথ চলার বিকল্প নেই।
জুলাই আমাদের কাছে সে আত্মপরিচয়ের মাস, আর এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে নিয়ে জনগণের সঙ্গে সংলাপে যাওয়া। যার মধ্য দিয়ে 54 বছরে যে রাষ্ট্র গড়ে ওঠেনি, 54 বছরের রাজনৈতিক যে স্থবিরতা, সেটা থেকে এই দেশ মুক্তি পাবে এবং নতুন একটি রাষ্ট্র গঠনে আমরা সফল হব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখতে চাই, জুলাইতে আমাদের যেসব ভাইয়েরা, যেসব বোনেরা শহীদ হয়েছেন, তাদের পরিবারগুলোকে অতি দ্রুত পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারতে যাচ্ছেন এনসিপি নেতাকর্মীরা। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, এনসিপির নেতাকর্মীরা এসেছেন কিনা সেখানে, এবং আবু সাইদের কবর জিয়ারত কি শেষ হয়েছে, সবশেষ তথ্য দিবেন সেখান থেকে আমাদের। স্যার, এনসিপি নেতারা এখন অবধি এই শহীদ আবু সাইদের কবরের এখানে আসেননি। আমরা যতটুকু জেনেছি যে 9টায় আসবার কথা রয়েছে। তবে শহীদ আবু সাইদের যে ফজরের নামাজের পর থেকেই তার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখার আমির, সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে তিনি কবর জিয়ারত করছেন এবং তার বাবা মায়ের সাথে কথা বলেছেন এবং তার বাবাকে নিয়ে জামাত ইসলামী নেতৃবৃন্দ এখানে তার কবর জিয়ারত করছেন। আমাদের কাছে যে তথ্যটুকু আছে যে সকাল 9টায় হয়তো আসবেন এনসিপির নেতারা এবং তারা এখানে কবর জিয়ারতের মাধ্যমে শুরু করবেন তাদের সেই দেশ গড়তে যে জুলাই পদযাত্রার কথা বলা হচ্ছে সেটি। এরপর তারা এখান থেকে পলাশবাড়ি হয়ে গাইবান্ধা, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ হয়ে পীরগাছা হয়ে আবার রংপুর আসবেন। রংপুরে পদযাত্রা শেষে তারা রাতে আবারও কাউনিয়ায় পদযাত্রা করবেন। এখানে আমরা যখন দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ কথা বলছিলেন তার বাবার সাথে, এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দও বলছিলেন যে তারাও এই জুলাই যে আন্দোলন হয়েছিল, জুলাই যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের কর্মসূচি হিসেবে, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে তারা এখানে এসেছেন এবং তারা তার বাবা এবং মায়ের সাথে কথা বলেছেন। তারা যেটা বলবার চেষ্টা করছেন যে শহীদ আবু সাইদ হচ্ছে একটা সিনড্রোম, যে জুলাই বিপ্লবটি হয়েছিল যে 16 তারিখে যে পুলিশের সামনে যে বুক পেতে দিয়ে গুলি করার যে আত্মত্যাগের যে একটা বিশাল ব্যাপার, সেটিকে তারা একটু সারা বিশ্বের যে একটা যত বীর শহীদ আছে এবং তাদের মধ্যে একটা অন্যতম সেই শহীদ আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র যিনি ছিলেন এবং তাকে স্মরণ করবার জন্য এবং তার যে স্পিরিট, বৈষম্যবিহীন বাংলাদেশ প্রতিষ্ঠার এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেই স্বপ্নের মাধ্যমেই কিন্তু তারা সেই সব এখানে তাকে স্মরণ করবার জন্য এসেছেন এবং তারা এখানে দোয়া করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন এবং শুধু শহীদ আবু সাইদ নয়, এই জুলাই আন্দোলনের যে সমস্ত শহীদ হয়েছেন এবং এই বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে একটি নতুন এবং সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে যারা গুম খুন হয়েছেন, এই সবার জন্য তারা দোয়া করেছেন এবং এখান থেকে একটি তারা বার্তা দিতে চাইছেন যে শহীদ আবু সাইদ হচ্ছে সব বীরদের বীর এবং তাকে স্মরণ করার মাধ্যমে তার স্পিরিটকে বাস্তবায়ন করবার যে ধারণা সেটা তারা বুকের লালন করতে চান, চেতনা লালন করতে চান। এনসিপি নেতৃবৃন্দ যেটি বলেছেন যে তারা এই আজকের এই শহীদ আবু সাইদের এই কবর জয়াত্রার মাধ্যমে শুরু করবেন যে রংপুর অঞ্চলের যে পদযাত্রাটি। আপনারা জানেন যে রাতে তারা এই তাদের দেশ গড়তে যে জুলাই পদযাত্রার কার্যক্রম শুরু হয়েছিল শাহবাগে। এখন যে বিষয়টি হচ্ছে যে তাদের এই কর্মসূচি যখন 9টায় শুরু হবে এবং এখান থেকে তারা পলাশবাড়ি, গাইবান্ধা, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পীরগাছা হয়ে আবারও রংপুর আসবেন এবং রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ঠিক যেখানে 1 নম্বর গেটের সামনে তারা পরিদর্শন করেন এবং সেখান থেকে তাদের পদযাত্রাটি টাউন হলে যাবে। টাউন হল থেকে তারপরে সেটি চেকপোস্টে গিয়ে শেষ হবে। এরপর কাউনিয়ায় তারা পদযাত্রা করবেন। সোহার, মাজহার জানাচ্ছিলেন 9টা নাগাদ কর্মসূচি শুরু হবে। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সন্ধ্যায় 15 মিনিট ব্যাপী এই ফোনালাপটি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ, গঠনমূলক ছিল বলে জানিয়েছেন প্রেস সচিব। ডক্টর ইউনূস বলেছেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যকার চলমান সংলাপের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়িত হবে এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং নির্বাচনের উদ্যোগকে সমর্থন জানান। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রকে 2017 সাল থেকে রোহিঙ্গা সংকটে ধারাবাহিক উদার সহযোগিতা প্রদানের জন্য সাধুবাদ জানান। একই সাথে আসন্ন সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে চলছে সংস্কার। এ নিয়ে সরকারের সাথে তৈরি হয় টানাপোড়েন। কঠোর অবস্থানে যায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজস্ব খাতের হযবরল অবস্থার মধ্যেই নতুন বাজেটে ধরা হয়েছে বড় রাজস্ব লক্ষ্য। ব্যবসায়ীরা বলছেন, এত বড় রাজস্ব আদায় লক্ষ্য ধরা ঠিক হয়নি।
করজাল বৃদ্ধি এবং ব্যবসা অনিশ্চয়তা না কাটানো গেলে সুফল মিলবে না। বিশ্লেষকরা মনে করেন রাজস্ব খাতে সংস্কারের বিকল্প নেই। দুই ভাগে বিভক্ত হওয়া নিয়ে প্রায় 2 মাস ধরে এনবিআরে চলে লাগাতার প্রতিবাদ কর্মসূচি। এতে ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম। টালমাটাল এক অবস্থার মধ্যে পেশ করা হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেট। নতুন বাজেটে মোট রাজস্ব লক্ষ্য 5,64,000 কোটি টাকা। এর মধ্যে 4,99,000 কোটি টাকা আদায় করবে এনবিআর। পরিবর্তিত এই সময়ে বড় অঙ্কের রাজস্ব আদায় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন গ্রোথে নেমে এসছে ইকোনমিক ফোরকাস্ট, এবং এটা আসলে রিপ্রেজেন্ট করে যে আমাদের অর্থনৈতিক গতি আসলে অনেকখানি স্লথ হয়ে এসেছে। এবং এটার মানে হচ্ছে যে আপনার একদিকে যেমন আমদানি শুল্ক থেকে টোটাল কালেকশন কমবে, আপনার আমাদের যে ভ্যাটের নেট যেটা সেখানেও আসলে কালেকশন কম হবে। বাজেটে কমেছে উন্নয়ন ব্যয়, তবে সেই তুলনায় বাজেটে কমেনি রাজস্ব আহরণ লক্ষ্য। ব্যবসা বাণিজ্যে অনিশ্চিত অবস্থার মধ্যে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা কঠিন। অল্প কয়েকজন করদাতার কাছ থেকে আপনি যেই করটা আদায় করছেন তাদের যদি ব্যবসা বাণিজ্য সংকুচিত হয়ে আসে, কিন্তু সেখান থেকে যদি আপনি করের হার বাড়িয়ে কিংবা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স দিয়ে কালেকশন বাড়াতে চান, সেটা আসলে ইকোনমিতে বড় ধরনের একটা লং রানের ক্ষতি করার সম্ভাবনা থেকে যায়। রাজস্ব বিভাগ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। গঠিত কমিটি এরই মধ্যে সরকারের কাছে তুলে দিয়েছে প্রাথমিক রিপোর্ট। তবে বাজেটে সেখান থেকে পরামর্শ আমলে নেওয়া হয়েছে কমই। সাপ্লিমেন্ট ডিউটি 10% থেকে 400-500%, কোথায় 10% কোথায় 500, এইটাকে কমান দরকার না। বিএটির এতগুলো রেট থাকা উচিত না, কমান। আমরা কতগুলো সাজেশন দিয়েছি, এরকম আমরা অনেকগুলা জিনিস বলেছি। এখন অডিট সিস্টেম থেকে শুরু করে মিনিমাম ট্যাক্স, এটাকে তো পর্যায়ে দূর করতে হবে। এখন আপনি মানুষের ঘাড়ের উপরে উঠে আমার যদি লোকসান হয় তাই লোকের আমি ট্যাক্স দেবো কীভাবে? আমাদের প্রফিট লাগবে। অর্থ বছরের মে মাস পর্যন্ত রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্য 3,94,460 কোটি টাকা। তবে জুন মাস ধরলে রাজস্ব আদায় ঘাটতি দাঁড়াতে পারে প্রায় 1 লাখ কোটি টাকা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দুর্গম পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্যসেবার রীতিমতো বেহাল দশা। অবকাঠামো আছে, জনবল নেই। জোড়া তালি দিয়ে চলছে কার্যক্রম। রাঙামাটির 4 ইউনিয়নের মানুষের একমাত্র ভরসা বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে মাত্র 2 জনের চিকিৎসক এবং 4 জন নার্স দিয়ে। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবর্তী এলাকার মানুষ। ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম উপজেলা বিলাইছড়ি, যেখানে 1983 সালে টিন শেড নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পর্যায়ক্রমে 10 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হয়। 4 ইউনিয়ন নিয়ে গঠিত বিলাইছড়ির 33,000 মানুষের চিকিৎসায় একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। নিজেই যেন অসুস্থ। কনসালটেন্ট, গাইনি, মেডিসিন, সার্জারি, অ্যানেস্থেশিয়া বিভাগ সহ 9টি পদের বিপরীতে চিকিৎসক আছেন 2 জন, আরেকজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। 27টি নার্সের জায়গায় 4 জন, 8 জন ল্যাব টেকনিশিয়ানের মধ্যে আছে 1 জন। এছাড়া হিসাব রক্ষক, পরিসংখ্যানবিদ, আয়া, পরিচ্ছন্ন কর্মী, স্টোর কিপার সহ অন্যান্য জনবলও অপ্রতুল। ডাক্তারে ভালোভাবে আমাকে ছাড়ছেও না। ডাক্তার সংকট আছে, তো এখানে যারা নার্স সংকট আছে। 13টার মধ্যে মাত্র 3 জন না 4 জন সিস্টার আছে, সুইপার নাই, একেবারে নাই। আমরা 3 জন আছি এখন বর্তমানে, তার মধ্যে একজন পুরুষ, ওনার টাইমে উনি তো ডেলিভারি করাইতে পারে না। আয়া নাই, ওয়ার্ড বয় একটা, আর পরিষ্কার পরিচ্ছন্নকারী শুধু 2 জন। অবকাঠামো গড়ে উঠলেও জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত দুর্গম এলাকার মানুষ। যদি আমরা কিছু নিয়োগ পাই তাহলে মোটামুটি কিছুটা আমাদের যে টিকা কার্যক্রম বা বিভিন্ন কার্যক্রমগুলো একটু আমরা আগের থেকে আরো সফলভাবে চালাতে পারবো। এমনিতেই মেলে না নাগরিক সুবিধা, তার উপর স্বাস্থ্যসেবার বেহাল দশা। সংকট সমাধানে যথারীতি আশ্বাস দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। সংকটটা আছে, পাশাপাশি নার্সিং সংকটটাও আছে। আমরা শুধুমাত্র 4 জন সিনিয়র স্টাফ নার্সিং এ কাজ করছি। যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা আশা করছি যে এটা অচিরেই সংকটটা কেটে যাবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে দেখা দিয়েছে ভাঙন।
এরই মধ্যে 4টি উপজেলার 20টি পয়েন্টে নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অনেকে। হুমকিতে রয়েছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। এতে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি পদক্ষেপ হিসেবে জিও ব্যাগ, বালুর বস্তা ফেলার কাজ চলছে। বর্ষার শুরু থেকেই উজানের ঢলে ফুসে উঠেছে যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। এতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার 4টি উপজেলার 20টি পয়েন্টে। গেল 2 মাসে নদীগর্ভে বিলীন হয়েছে ফুলছড়ি উপজেলার কটিয়ারভিটা গ্রামের বেশ কিছু এলাকা। ভাঙনের কবলে সুন্দরগঞ্জের হরিপুর, কাশিমবাজার ও সদরের কামারজানি, মোল্লারচর সহ বিভিন্ন এলাকার কয়েকশো বিঘা ফসলি জমি, বসতবাড়ি সহ সরকারি বেসরকারি স্থাপনা। ভিটেমাটি হারিয়ে দিশেহারা পরিবারগুলো। অনেকে আশ্রয় নিচ্ছেন অন্যের জমিতে। বাড়ি ছিল পূবের দিকে, ভাঙতে ভাঙতে এখানে আসিয়া ভাগের ভিতরে থাকি। বড় বড় কাঠগুলা অর্থগুলো আমি কতগুলো হারালাম, কতগুলো কাটতে পারছি আধা বোধা করে। তারপরে বসত বাড়ি গেল, 3টা বাসাদার গেল। কিনের এখন জায়গা নাই, জমিন নাই, কোথায় যাবো? এটি তো ভাঙি যাবা নাইছে, এখন কি করবো? হুমকিতে রয়েছে আরও বিভিন্ন এলাকার বাজার, স্কুল ও গুরুত্বপূর্ণ স্থাপনা। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে অব্যাহত এই ভাঙনে নিঃস্ব শত শত পরিবার। তবে স্থায়ী পদক্ষেপের নামে বারবার শুধুই মিলেছে আশ্বাস। ব্যবসা প্রতিষ্ঠান, অনেক একটা গোরস্থান, একটা স্কুল, একটা আমাদের মসজিদ আছে, এখানে আমরা হুমকির মধ্যে আছি। এই অবস্থায় সরকারের একটু পদক্ষেপ নেওয়া দরকার, যে স্কুলটার মানে যে একটু কাজ চলে আর কি, তাহলে আমাদের বাচ্চারাও রক্ষা পাবে, স্কুলটাও রক্ষা পাবে। কয়েকটা বস্তা নিয়ে আইলো, কোনটি ফেলাইলো কি সমাচার, আর কয়েকটা টানিয়ে এসেছি। নদী তো বাড়ি ঘর ভাঙি যদি যায় তাহলে কি অবস্থা হবে? পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাঙন রোধে বেশ কয়েকটি পয়েন্টে স্থায়ী প্রকল্পের কাজ চলমান রয়েছে। ঝুঁকিপূর্ণ পয়েন্টে জরুরিভাবে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। আমরা এই নদী ভাঙন প্রবণ যে জায়গাগুলো আছে সেগুলো ইতিমধ্যেই পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পানি উন্নয়ন বোর্ডে একটি সমীক্ষার কার্যক্রম সম্পন্ন করেছি। এটি অনুমোদন এবং বাস্তবায়ন হলে এই এলাকাগুলোর নদী ভাঙন হতে রক্ষা হবে। শুধু আশ্বাস নয়, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। সেতুর অভাবে দুর্ভোগে মৌলভীবাজারের 4 ইউনিয়নের অর্ধলক্ষ মানুষ। দুর্ঘটনার শঙ্কা নিয়েই ছোট নৌকা যোগে পার হতে হচ্ছে নদী। দীর্ঘদিন ধরে দাবি, কুশিয়ারা নদীতে একটি সেতু নির্মাণের দাবি করে আসছেন স্থানীয়রা। বর্ষায় টইটম্বুর কুশিয়ারা, আছে তীব্র স্রোত। এরই মাঝে নৌকায় ঝুঁকি নিয়ে ছুটে চলা, এমন চিত্র প্রতিদিন, প্রতিনিয়ত। নদীর ওপারে সিলেটের বালাগঞ্জ, এপারে মৌলভীবাজারের রাজনগর উপজেলা, পাঁচগাঁও, উল্টোরভাগ, মুন্সিবাজার ও ফতেহপুর ইউনিয়নের 1.5 লাখ মানুষের হাটবাজার, ব্যবসা বাণিজ্য থেকে শিক্ষা প্রতিষ্ঠান বালাগঞ্জ কেন্দ্রিক। সেতু না থাকায় নদী পারাপারে ভরসা নৌকা। স্কুল কলেজ সবটাই হয়ে পারে, তো এই ব্রিজ না থাকার কারণে আমরা অনেক ঝামেলা ওর, অনেক সমস্যা ওর। ব্যবসা বাণিজ্য শেষ করে আসতে আমরা নৌকা পাই না, অনেক প্রবলেম হয়। ব্যাংকিং আমাদের যাওয়া লাগে লেনদেনের ক্ষেত্রে। শুকনো মৌসুমে নদীতে পানি কম থাকলেও বর্ষায় উত্তাল, মাঝে মধ্যেই ঘটে নৌকাডুবি সহ নানা দুর্ঘটনা। তাই বালাগঞ্জ খেয়াঘাটে একটি সেতুর দাবি দীর্ঘদিনের। বারবার আশ্বাস মিললেও তা বাস্তবায়ন হয়নি। উল্টো বেড়েছে নদী পারাপারে খরচ, সঙ্গী হয়েছে দুর্ভোগ। বাচ্চা একজন অসুস্থ হয়, এই এখানে নিয়ে আসার পরে দেখা যায় অনেক সময় ঘন্টা অপেক্ষা করার লাগে। দুর্যোগের সময় আমরা ভয় পাই, তাই যেতে পারি না। অনেক সময় পরীক্ষার সময় অনেক সময় কষ্ট হয় যেতে। নৌকা ধরবো 20 জন, খেলাঘাটও আইয়া উপস্থিত হয়ে গেছে 100 জন, কজন নিত তারা উড়া করে উঠে যায় মানুষ। স্থানীয় সড়ক বিভাগের দাবি, এরই মধ্যে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। বাকি প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছেন তারা। কানেক্টিং রোডটা কোন দিক দিয়ে আমরা এটাকে নিব, এই বিষয়ে স্টাডি কাজ চলমান আছে। একটা কম্পারেটিভ স্টাডি শেষে খুব শীঘ্রই আমরা ডিপিপি প্রস্তুত করব। তবুও স্বস্তি পাচ্ছে না রাজনগরবাসী, চান দ্রুত দৃশ্যমান অগ্রগতি। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।
গাজীপুরের টঙ্গীতে চাঁদার টাকা না পেয়ে একটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার রাতে টঙ্গীর ২৭ এলাকায় এই হামলা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, রাতে ঘুমানোর সময় হঠাৎ ২০ থেকে ২৫ জন এসে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে। এ সময় বাড়িতে থাকা কয়েকজনকে মারধর করে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক। সোমবার রাতে ফেসবুকে পোস্টে রাশেদ খান লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন তিনি। একই সাথে এনসিপি এর ছাত্র কিংবা যুব উইংয়ের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। জুলাইয়ের প্রথম প্রহরে রাশেদের এমন স্ট্যাটাসে হতবাক হয়েছেন দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে গেল বছরের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মুর্শিদ প্রাপ্তিকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। রাজবাড়ীতে সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে চলছে নানান আলোচনা। শেখ পরিবারের সদস্যদের নামের সাথে মিল থাকায় হাসিনা ওয়াজেদ বাদ দিয়ে স্কুলটির নামকরণ করা হয়েছে পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়রা বলছেন, স্কুলটির নামের সাথে শেখ পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। স্কুল প্রতিষ্ঠার উদ্যোক্তার বাবা মার নাম অনুসারে প্রথমে বিদ্যালয়টির নামকরণ করা হয়। পরবর্তীতে জাতীয়করণের সময় গেজেটে হাসিনা বানানের ৬ স্থলে স লেখা হয়। রাজবাড়ীর পাংশার প্রত্যন্ত এলাকা কসবা মাজাইলে ১৯৮৮ সালে যাত্রা শুরু হয় পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠা হয় স্কুলটি। জমিদান করে স্থানীয় ৪টি পরিবার। উদ্যোক্তা মনিবুর রহমানের মা হাসিনা ওয়াজেদ ও বাবা ওয়াজেদ আলী মিয়ার নামে নামকরণ হয় বিদ্যালয়টির। ১৯১৩ সালে জাতীয়করণ হয় প্রাথমিক বিদ্যালয়টি। তবে গোল বাঁধে হাসিনা নামের বানানে, ৬-এর জায়গায় লেখা হয় দন্তস্ব। এ নিয়ে সে সময় সমালোচনা হলেও ঝামেলা এড়াতে কোনো পদক্ষেপ নেয়নি স্কুল কর্তৃপক্ষ। বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে। সেই তালিকায় পড়েছে পাংশার এই স্কুলটিও। নতুন নাম পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয়করণ করার পরে আমাদের স্কুলের নামকরণ হাসিনা ওয়াজেদ ঠিকই থাকে, কিন্তু একটু বানানের পার্থক্যে চলে যায়। আর ৬ রশ্মির জায়গা দন্তেশ্বর রশ্মি। সাবেক প্রধানমন্ত্রীর নামে সবাই নামকরণ করে, কিন্তু আমরা একই কথা বলি যে না, আমরা ওই নামে স্কুল করি নাই, আমরা করেছি আমাদের টিও স্যার ছিলেন মনিবুর রহমান স্যার, তার মা বাবার নামে আমাদের স্কুল। জমিদাতা সহ স্থানীয়রা বলছেন, প্রতিষ্ঠার সময় সবার সম্মতিতেই তৎকালীন শিক্ষা কর্মকর্তার বাবা মায়ের নামে স্কুলটির নামকরণ হয়। প্রতিষ্ঠাকালীন নামেই বিদ্যালয়টির নামকরণ চান তারা। ওই সময় তৎকালীন শিক্ষা বিচার মনিবুর রহমান সাহেবের বাবা এবং মায়ের নামে আমরা এই স্কুল প্রতিষ্ঠা করি স্বতঃস্ফূর্তভাবে। এখন ধরেন এই জন্যই কষ্ট লাগে যে নামটা ছিল কিন্তু তার নাম তো রাখা হলো না। প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করেছেন মনিবুর রহমান। আর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। আমি আমার জীবনের অনেক শ্রম ওই এলাকায় স্কুল করার জন্য আমি দিয়েছি। সঠিকতা যাচাই করে দ্রুত আমার মা বাবার নামে নামকরণ করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। সচিব স্যার বরাবর একটা আবেদনপত্র পেয়েছি আমরা, এবং যার অনুলিপি আমাকে দেওয়া হয়েছে যে তারা আবার পূর্বের নাম বহাল চাচ্ছে। এতটুকু। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি প্রকল্পের রাস্তা তৈরি করতে গ্রামবাসীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, সরকারি বরাদ্দ থাকার পরও ক্ষমতার অপব্যবহার করে গ্রামবাসীদের কাছ থেকে অর্থ তুলেছেন প্রকল্প বাস্তবায়ন অফিসের এক সহকারী কর্মকর্তা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। টাঙ্গাইলের কালিহাতীর কাচিনা এলাকা চলাচলের সুবিধার্থে এ অঞ্চলের কবরস্থান থেকে সাহেব আলীর বাড়ি পর্যন্ত ৩৬০ মিটার মাটির রাস্তা তৈরি করা হয়েছে। এর জন্য গ্রামবাসীর এক একজনের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত তোলা হয়েছে। এছাড়া সামর্থ্য অনুযায়ীও নেওয়া হয়েছে টাকা। এমনকি ট্রাকে ট্রাকে মাটিও নেওয়া হয়েছে অনেকের কাছ থেকে। একরকম গ্রামবাসীদের অর্থায়নেই তৈরি হয় সড়কটি।
মাটি ফালা দেওয়ার কথা, এটা তো সরকারি থেকে দিছি, আমরা 25,000 টাকা দিছি। কাজ তো সরকারি কাজ তো আর আমার না, কিন্তু আমাকে হাঁটন লাগে কিছু কিছু দিছি আমরা। সরকারি কাজে তো আসলে জনগণের সেবা করা, এই টাকা এই কাজটা তো সরকারি থেকে করে দেওয়া, কিন্তু এখানে পাবলিকের কাছে থেকে টাকা নেওয়ার কারণটা কি? অথচ অবাক করা বিষয়, এটি কোনো স্বেচ্ছাশ্রমের উদ্যোগ ছিল না, বরং সরকারি কাজের বিনিময়ে খাদ্য কাবিখা প্রকল্পের কাজ এটি। এর জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস 2024-25 অর্থ বছরে বরাদ্দ দেয় 2 লাখ টাকা। তবুও গ্রামবাসীদের কাছ থেকে অর্থ তোলার কারণ কি? আমরা তো এটা জানি না যে এটা সরকারি প্রজেক্ট, সে বললো যে রাস্তা করবো, মাটি দিতে হবে, এই কারণে আমরা মাটি দিচ্ছি। বাড়ি করছি আর রাস্তা প্রয়োজন, ওরা বললো যে মাটি যদি তুমি না দিতে পারো তাহলে তোমার টাকা দিতে হবে। আমি বললাম যে আসলে টাকা দিতে পারবো না, তাও আমার সারেনাই প্রেশার দিয়ে ওই যে 20,000 টাকা, আমার যে জায়গাটুকু গেছে এইটুকুর জন্য 20,000 টাকা মানে এই করছি। টাকা হাতে নিছিল, রেজল নাম্বার হাতে নিছি আর কি, ওটা জুয়েল তো দিতে বলছে আমারে। অভিযুক্ত জুয়েল মিয়া ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা, তবে তার বাড়ি কাচিনা এলাকায়। সেই সুযোগেই প্রকল্প সভাপতি নারান্দিয়া, ইউপি সদস্য জহিরুল ও সাবেক মেম্বার রেজাউলের যোগসাজশে এমন অনিয়ম হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের, যদিও সব অস্বীকার করছেন জুয়েল। ওই টাকার মধ্যে হবে না, আমরাই যেহেতু 5-7টা বাড়ি, আমরা মিলাজিলা কিছু হেল্প করছি, আরও কিছু বাড়তি গ্রামবাসীর উদ্যোগে আর বাড়তি কিছু কাজ করা হয়েছে। হ্যাঁ, তারা হেল্প করছে, আমি তো এটা স্বীকার করলাম, তারা সদিচ্ছায় হেল্প করছে। যদি কোনো বাড়িওয়ালার দ্বিমত থাকে আমি আছি, কথা বলবো অবশ্যই। অথচ বিষয়টি নিয়ে অবগতই নয় স্থানীয় প্রশাসন, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এ বিষয়ে আমরা জানি না এবং এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম, যদি অভিযোগে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলবো এবং যদি সেখানে আইনে কোনো ব্যত্যয় হয় অবশ্যই আমরা যিনি এই কাজটা করেছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। সরকারি প্রকল্পে গ্রামবাসী থেকে অর্থ তোলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি স্থানীয়দের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নরসিংদীতে এক দেশ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাতে শহরের ব্রাহ্মণদী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিজভী রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিশের ব্যবসা পরিচালনা করতেন। স্থানীয়রা জানায় রাত 11:30টার দিকে পূর্ব ব্রাহ্মণদীর একটি গলিতে গুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী। পরে তারা গিয়ে রিজভীর রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। পুলিশ জানায় হাসনাবাদের সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের উপর হামলা করতে ব্রাহ্মণদী এলাকায় আসে রিজভী ও তার দল। এ সময় পাল্টা হামলা শিকার হয়ে নিহত হন রিজভী। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদক সহ বিভিন্ন থানায় অন্তত 8টি মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। গাজায় গেল 24 ঘন্টায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। মানবিক সহায়তা কেন্দ্র থেকে শুরু করে স্কুল, এমনকি একটি ক্যাফেতেও হামলা চালিয়েছে আইডিএফ। প্রাণ গেছে কমপক্ষে 95 জনের। নিহতদের মধ্যে 62 জনই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। এর মধ্যে 39 জনের প্রাণ যায় উপত্যকার সমুদ্র তীরবর্তী জনপ্রিয় আল বাকা ক্যাফেটেরিয়ায় বিমান হামলায়। তাদের মধ্যে এক সাংবাদিকও রয়েছেন। ক্যাফেটি ইন্টারনেট ব্যবহার সহ কয়েকটি কারণে ব্যবহার করতে মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা। এর আগে মধ্য গাজার একটি স্কুলে বোমা ফেলে নেতানিয়াহু বাহিনী, যেটি কয়েকশো ফিলিস্তিনের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে খাদ্য বিতরণ কেন্দ্রে বিমান হামলা অন্তত 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 56,000। ইসরায়েলকে ছাড়া ভেঙে পড়বে গোটা মধ্যপ্রাচ্য, এমন দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। দাবি, তেল আবিবকে ধ্বংস না করে মধ্যপ্রাচ্য বিজয় করতে পারবে না তেহরান। ইসরায়েলকে ধ্বংস করাই ইরানের একমাত্র লক্ষ্য না, তবে তাদের প্রধান উদ্দেশ্য পূরণে অবশ্যই আমাদের নির্মূল করতে হবে। কারণ ইসরায়েল ধ্বংস না করে মধ্যপ্রাচ্য জয় করা যাবে না। আর যদি ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্য তৎক্ষণাৎ ভেঙে পড়বে। বহু বিতর্কের পরও ইসরায়েলের কাছে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ ঘোষণা করেছে ব্রিটেনের হাইকোর্ট। গাজায় মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা স্বীকার করলেও দেয়া হয় এ রায়। আদালতের এমন সিদ্ধান্তকে ব্রিটিশ সরকারের জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন বিশ্লেষকরা। আলোচিত মার্কিন ফাইটার জেট F-35। বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনীর কাছে এই জেট রয়েছে 45টি, সরবরাহের অপেক্ষায় আরও 30টি।
আলোচিত F-35 ফাইটার জেট প্রকল্পের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অংশীদার ব্রিটেন। ইসরায়েলে অন্যান্য সমরাস্ত্র সহায়তা বন্ধ করলেও এই যুদ্ধবিমানের যন্ত্রাংশ ইসরায়েলে সরবরাহ না করা ইস্যুতে দেখা দেয় বিতর্ক। কারণ হিসেবে বলা হয়, এতে বাধা দিলে বিশ্বব্যাপী বিমানবহর ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এবার ইসরায়েলের কাছে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানির অনুমতি দেয়াকে বৈধ বলে রায় দিয়েছেন ব্রিটেনের হাইকোর্ট। তবে এই যন্ত্রাংশ গাজায় মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার হতে পারে বলেও স্বীকার করা হয়েছে। এই রায়ের ফলে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে 20 মাস ধরে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটল। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এই ইস্যুতে ইসরায়েলকে সমরাস্ত্র সহায়তা করলে ব্রিটিশ সরকারও চাপে পড়বে। সে অবস্থায় আদালতের এই রায় ব্রিটিশ সরকারের জন্য অনেকটাই স্বস্তিদায়ক। গত সেপ্টেম্বরে নতুন লেবার সরকার ক্ষমতায় আসে। এরপর ইসরায়েলে প্রায় 30টি সমরাস্ত্র রফতানি লাইসেন্স স্থগিত করে। কারণ হিসেবে বলা হয়, ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করছে। রেজবানা সাইমা, যমুনা নিউজ। জনসম্মুখে আসার পর থেকে ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে নিয়ে চলছে বিতর্ক। অভিযোগ, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন তিনি। সামাজিক মাধ্যমে অনেকেই করছেন এমন দাবি। তবে কুদস ফোর্সের প্রধান বলছেন, ইসরায়েলের দুঃস্বপ্ন তিনি। এমনকি মোসাদও বলছে কানি তাদের গুপ্তচর নন। মৃত্যুর গুঞ্জন মিথ্যা প্রমাণ করে প্রকাশ্যে ফিরে আসার পর ইসমাইল কানিকে নিয়ে উত্তাল সামাজিক মাধ্যম। অনেকেরই দাবি, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট তিনি। এজন্য বারবার পার পেয়ে যাচ্ছেন আইডিএফ এর টার্গেট থেকে। কানি মোসাদের গুপ্তচর, এমন কানাঘুষা এতই তীব্র যে তা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে বাধ্য হয়েছেন স্বয়ং ইরানি কুদস ফোর্স প্রধান। নিজের এক্স অ্যাকাউন্টে কানির দাবি, তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে ইসরায়েলিরা। বলেন, মোসাদের এজেন্ট হওয়া তো দূরের কথা, সংস্থাটির ত্রাস তিনি। অন্যদিকে মোসাদের ফার্সি ভাষার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও করা হয়েছে পোস্ট। সংস্থাটির দাবি, তাদের কেউ নন কানি। আইআরজিসির এলিট ফোর্স কুদস বাহিনীর প্রধানকে নিয়ে এই ধরনের গুজব অবশ্য নতুন কিছু নয়। গত বছর সাবেক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পরেও মোসাদের গুপ্তচর দাবি করা হয়েছিল কানিকে। তখন বলা হয়েছিল, ইরানের শীর্ষ পর্যায় থেকে ফাঁস হচ্ছে গোপন তথ্য। অনেকদিন প্রকাশ্যে না আসায় বেশ কিছু গণমাধ্যম প্রতিবেদন করেছিল, কানিকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং সম্ভবত নির্যাতন করেছে ইরানি নিরাপত্তা সংস্থা। এমনকি গৃহবন্দী থাকার পাশাপাশি ছড়ায় জিজ্ঞাসাবাদের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর গুঞ্জনও। রেজবানা সাইমা, যমুনা নিউজ। নিষেধাজ্ঞা যুগের অবসান ঘটল সিরিয়ায়। দেশটির ওপর থেকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘদিনের বিধিনিষেধ তুলে নিল যুক্তরাষ্ট্র। সোমবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ পড়ছে সিরিয়ার 518 ব্যক্তি ও সংস্থা। দেশটির অর্থনৈতিক উন্নয়ন, সরকার পরিচালনা এবং সামাজিক কাঠামো পুনর্গঠনে জড়িত এসব ব্যক্তি সংস্থা। অবশ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদপন্থী যে সকল গোষ্ঠী রয়েছে, তাদের উপর বহাল থাকবে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি। দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 6 মাস যেতে না যেতেই এলো এই সিদ্ধান্ত। 2011 সালে গৃহযুদ্ধে জর্জরিত হওয়ার আগে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ পড়ে সিরিয়া। মজার কাণ্ড ঘটে গেল নরওয়েতে। এক রাতের মধ্যে লটারি জিতে মিলিয়নিয়ার বনে গেলেন কয়েক হাজার মানুষ। কেউ কিনতে চেয়েছেন অ্যাপার্টমেন্ট, আবার কেউ যেতে চেয়েছেন ট্যুরে। পরে অবশ্য জানা গেল পুরোটাই হয়েছে ভুলবশত। অঙ্কের সামান্য গড়বড়ই বিরাট এই গোলযোগের কারণ। ভাবুন তো, ঘুম থেকে উঠেই মুঠোফোনে লটারি জয়ের মেসেজ, কয়েক লাখ অর্থের প্রাইজ মানি, রীতিমতো থ বনে যাওয়ার উপক্রম। বিস্তর খোঁজ খবরের পর জানা গেল ভুল হয়েছে হিসাবে। এমন ঘটনাই হয়েছে নরওয়েতে। শুক্রবার ইউরো জ্যাকপটের লটারি জিতে মিলিয়নিয়ার বনে যাওয়ার খুদে বার্তা পান নরওয়ের রাষ্ট্রায়ত্ত জুয়ারি প্রতিষ্ঠান নর্কস্টিপিং এর কয়েক হাজার গ্রাহক। ঠিক কত সংখ্যক মানুষ তা অবশ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে জানা গেছে, ইউরোসেন্ট থেকে নরওয়ের স্থানীয় মুদ্রায় রূপান্তরের সময় হিসাবের গড়মিলের কারণেই হয়েছে এই গোলযোগ। কর্তৃপক্ষ জানায়, পুরস্কারের অর্থের সংখ্যা 100 দিয়ে ভাগ করার পরিবর্তে করা হয়েছিল গুণ, আর এতেই প্রাইজ মানির পরিমাণ বেড়ে যায় কয়েক হাজার গুণ।
এমন ঘটনায় ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন নর্ক স্টিপিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে এটিই তাদের অব্যবস্থাপনার একমাত্র নজির নয়। গেল কয়েক মাসে আরও বেশ কয়েকটি অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অনিক রহমান, যমুনা নিউজ।